প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চাই আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সামান্তা। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে। এই পদযাত্রা কর্মসূচিতে এনসিপি 1 মাসে বাংলাদেশের 64 জেলা সফরের কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের আজকের আলোচনার বিষয় এনসিপি জুলাই পদযাত্রা। অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন নীলিমা দোলা, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের সাথে আরও আছেন অ্যাডভোকেট রাজন ব্যাপারী, অনলাইন অ্যাক্টিভিস্ট, ফরিদপুর। স্বাগতম আপনাদের। প্রথমে একটু নীলিমা দোলার কাছে আমি জানতে চাই যে আসলে মাত্র 4 মাস হয়েছে এনসিপি আত্মপ্রকাশ করেছে, এখনই আসলে জুলাই পদযাত্রা নামে এই বৃহৎ কর্মসূচিটা নেয়ার উদ্দেশ্য কি? এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে 4 মাস। এর আগে একটা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম ছিল, জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকে আসলে রাজনৈতিক দলটি ঘোষণা করা হয়। তো রাজনৈতিক দল হিসেবে 4 মাস বয়স হলেও রাজনৈতিকভাবে কর্মসূচি আসলে মানে রাজনৈতিকভাবে পরিচালনা করার ইচ্ছা বা প্রচেষ্টা আসলে এনসিপির অনেকদিন ধরে রয়েছে এবং একই সাথে দলটি উঠেও এসেছে আসলে অভ্যুত্থানের ভেতর দিয়ে। গত জুলাই আগস্টে সংগঠিত যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখান থেকেই আসলে এনসিপির জন্ম। কাজে এই জুলাইতে আমরা একটা কোথাও অব্লিগেটেড ফিল করেছি মানুষের কাছে ফিরে যাওয়ার, এবং মানুষ আসলে ভীষণভাবে চাচ্ছিল যে এনসিপির নেতাকর্মীরা তাদের কাছে আসুক, তাদের সাথে কথা বলুক এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জন্ম নেওয়া দলটির নেতাকর্মীদেরকে দেখার ব্যাপারেও মানুষের আসলে ভীষণ আগ্রহ ছিল। তো আমরা মনে করি যে ক্ষমতা আসলে জনতার ভেতরেই থাকে, জনতার সাথে ওঠা বসা চলাফেরার মাধ্যমেই আসলে আমরা বাংলাদেশটাকে চিনতে পারবো এবং আমরা আরো বেশি নতুন ধরনের বাংলাদেশের প্রতি কমিটেড হতে পারবো। ধন্যবাদ নীলিমা দোলা। একটু আমি রাজন ব্যাপারীর কাছে যদি আসি, এই যে এনসিপি আসলে জুলাই পদযাত্রাটা শুরু করেছে, আমরা অনেকের কাছ থেকে শুনছি যে এনসিপি আসলে ঢাকা কেন্দ্রিক দল, টিএসসি কেন্দ্রিক দল। তো আপনি সেই জায়গায় একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কি মনে করছেন, তারা আসলে কতটুকু প্রান্তিক মানুষের কাছাকাছি পৌঁছতে পারছে? তার আগে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ওনারা এখানে বলা আছে যে 4 মাস হলো ওনাদের একটা কমিটি হয়েছে। তো 4 মাসে মধ্যে ওনাদের অনেক নেত্রী বা নেতারা বলছেন যে ওনারা 17 বছর ধরে নির্যাতিত হয়ে আসছে, এই বিষয়গুলো উঠে আসছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনৈতিক কমিটি নামে বা ওই নাগরিক কমিটি নামে একটা কমিটি, ওখান থেকে ওনারা আগে সিভিলে ছিলেন, এখন জনগণের কাছে আসছেন বলে দাবি করছেন, যেটা একটু আগে উনি বলে গেলেন। তো আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে বা আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা অবশ্যই চাই যে একটা নতুন রাজনৈতিক দল, মাত্র 4 মাস হলো তাদের উত্থান হয়েছে, অবশ্যই তারা জনগণের কাছে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কতটুকু জনগণের কাছে গিয়ে মানে যেতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু আমরা দেখছি না যে তারা ঠিক জনগণের কাছে পৌঁছাতে পেরেছেন। আমরা দৃশ্যমান কিছু আমাদের এখনো লক্ষ্য করছি না। নীলিমা দোলা, আসলে এই ব্যাপারে কি বলবেন? এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখতে পাচ্ছি আপনারা যাচ্ছেন, মানুষের কাছে কথা বলছেন, আসলে তাদের কি মতামত পাচ্ছেন? আর রাজন ব্যাপারে যেটি বললেন, আসলে জনগণ কিছু দেখতে পাচ্ছে না, স্পষ্ট হতে পারিনি, মানে দৃশ্যমান দেখতে পাচ্ছেন। আচ্ছা, দৃশ্যমানটা মানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমরা তো যেমন দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় সংগঠন এবং এটা অনেকদিন ধরে জনগণের দল। তো সেই দল একদম উপর থেকে একদম ইউনিয়ন, গ্রাম, সব জায়গাতে তাদের পদাচরণা, এবং এইটা একদম সেন্ট্রালি এই জিনিসগুলো হয়ে থাকে। তো আপনাদের এই জিনিসটা আমাদের মানে আমরা লক্ষ্য করিনি যে আপনারা গিয়েছেন একটা জায়গাতে, দেখলাম যে আপনাদের সিনিয়র নেতা যারা আছেন তারা পুকুরে গোসল করতেছেন, এই টাইপের জিনিসই দেখা যাচ্ছে। আবার আপনাদের এই টাইপের বলতে আপনি আর কিছু দেখেননি? না, এর বাইরে আমরা তেমন জনসম্পৃক্ততা তেমন কিছু দেখতে পাইনি। আরেকটা কি শুধু আপনি বলার জন্য বললেন? না, আসলেই দেখতে পাইনি। না, আমি আসলেই দেখতে পাইনি। হরিজন পাড়ায় যাচ্ছে, গ্রামের বাজারে যাচ্ছে, আমি একটু শেষ করি না, আমি একটু শেষ করি, তারপরে আপনি বলবেন। আমি দেখতে পাচ্ছি যে আপনারা যাচ্ছেন একটা পিকনিকের মতো করে,
যাচ্ছেন, ওখানে গিয়ে রান্না বাড়া হচ্ছে, আপনারা খাচ্ছেন, আপনারা গোসল করছেন, এগুলো ফেসবুকে আসছে। এখন আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, আমি বলছি যে কিভাবে, যে আপনার কাছে কি মনে হয়, কোন আমি নিচ্ছি আপনার ফিডব্যাকটি, কোন ভাবে গেলে মনে হতো যে এখন আপনাদের তো ফলো করা উচিত যারা ইতিপূর্বে যে সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন সেই সকল দলের ইতিপূর্বে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত সালে শেষবার জনতার কাছে 64 জেলায় পদযাত্রায় অংশ নিয়েছে আপনি জানেন কি? হ্যাঁ, আমরা যদি দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর, আমি নিজেও 2018 সালে নিজে গুমের শিকার, দুইবার গুমের শিকার, একবার না, আমি দুইবার গুম হয়েছি। 2018 সালের কথা বলছি, আর আমরা আজকে 2025-এ বসে আছি। তো আমরা দেখেছি যে বিএনপির একদম সেন্ট্রাল থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা যাচ্ছে, দেখছে, খোঁজখবর নিচ্ছে। শেখ হাসিনার রেজিমের এই নজরদারির মধ্যে থেকে তারা গিয়েছে এবং তারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। 2008 সালে বিএনপি নির্বাচনী কর্মসূচিতে শেষবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ পদভ্রমণে বের হন, এরপরে আর নয়। তো আপনি কিভাবে বলতে পারছেন আমি জানি না। আর হচ্ছে যাওয়ার পদ্ধতিটা নিয়ে আমি আসলে ঠিক আপনার মানে অভিযোগটি আমার কাছে পরিষ্কার না। যাচ্ছি সেটা আপনাদের যথেষ্ট মনে হচ্ছে না, মানে আপনাদের মনে হচ্ছে যেটা পিকনিকের মতো দেখতে। মানে এমন হয় না যে আমি জাস্ট একটা উদাহরণ দেই ভাই। এখন আমি আপনাকে আহ্বান করব যে আমাদের যাওয়াটা ঠিক কিভাবে হলে আপনার মনোপুত হতো সেই ব্যাপারে আপনি কিছু সাজেশন দেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটার কি ব্র্যান্ডিং এবং মার্কেটিং কিভাবে হলে আপনাদের মনে হতো যে মানুষের কাছে যাওয়া হয়েছে, সেই ব্যাপারেও আপনি কিছু সাজেশন আমাকে দিতে পারেন, আমি নিয়ে যাব। আচ্ছা, আমি যেটা মনে করি যে আপনারা নতুন রাজনৈতিক দল, আপনাদের অনেক কিছু শেখার আছে। নিশ্চয়ই যারা বাংলাদেশে রাজনীতি করছেন এবং বিগত দিনে করে গিয়েছেন, যারা সরকার পরিচালনা করেছেন, তাদের থেকে আপনাদের শেখা উচিত কিভাবে জনগণের কাছে পৌঁছাতে হয়। আপনারা যে যাচ্ছেন আসলে জুলাই পদযাত্রায় বিভিন্ন জায়গায় বা প্রান্তিক অঞ্চলে, জনগণের কি অভিমত পাচ্ছেন এই জুলাই পদযাত্রা সম্পর্কে? এবং জনগণের অভিমত হচ্ছে যে আমাদের পার্টির মানুষজন যে যাচ্ছে, দেখা যায় যে এলাকায় যাচ্ছে ওই এলাকার অনেক মানুষই আমাদেরকে চেনে না, নতুন করে পরিচিত হচ্ছে। আবার অনেকে আগে থেকে অভ্যুত্থানের কারণে পরিচিত ছিল। তো পরিচিত বেশিরভাগ যাদের কাছে থাকছে সেটা হচ্ছে স্টুডেন্ট, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে বা স্থানীয় কোনো ডিগ্রি। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কলেজে পড়ে, ওদের কাছে ভীষণ পরিচিত এবং বেশ কিছু সিনিয়র সিটিজেনও আসলে আমাদেরকে চেনে। আমরা কাজুলি বাজারে গিয়েছিলাম নওগাঁতে, ওখানে দেখলাম যে আমি গিয়েছিলাম সকালে নাহিদের সাথে, খুব ভোরে 6:30 7টায় একটা বাজার বসে, ওখানে আমরা সাডেন ভিজিটে যাই এবং দেখি যে সবাই জড়ো হয়ে এসছে, যে উপদেশটা ছিল, টিভিতে দেখছি, হ্যাঁ যে অভ্যুত্থান করছে, এইভাবে কিছু মানুষ চেনে। আবার কিছু মানুষের সাথে আমরা নতুন করে পরিচিত হচ্ছি। সারার ব্যাপারটা হচ্ছে যারা আগে থেকে চিনতো তারা অধীর আগ্রহে অপেক্ষা করে যে আমাদেরকে দেখবে, আর যারা আগে থেকে চিনতেন না তারা আসছেন, পরিচিত হওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। এটা এক ধরনের অ্যাওয়ারনেস আসলে এখন বিল্ড আপ হচ্ছে কেবল। আমি বলবো না যে সবাই আমাদেরকে চেনে, সবাই জেনে বসে আছে, না তা নয়। এই অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্যই আসলে আমাদের এই পদযাত্রা। আমি এই জিনিসটাই বোঝাতে চেয়েছি যে আপনারা এখনো যে পদযাত্রাটা দিয়েছেন আসলে মানুষের কাছে ওইভাবে আপনারা পৌঁছাতেই পারেননি এখনো। আপনারা চেষ্টা করছেন, সেটা বলেন যে আপনারা চেষ্টা করেন। রাজন ব্যাপারে আপনার কেন আসলে এটা মনে হচ্ছে যে এখন আমার এটা মনে হচ্ছে যে ওনারা যেভাবে বলছেন প্রত্যেকটা পদে, ওনাদের যিনি, আমি যতটুকু যদি ভুল না করি, ওনাদের যিনি নাহিদ সাহেব, যিনি প্রধান দলের, তিনি উপদেষ্টা মণ্ডলীর একজন সম্মানিত সদস্য ছিলেন। তিনি ওখান থেকে বের হয়ে আসছেন, এসে একটা রাজনৈতিক দলের ঘোষণা দিলেন। তো সেই ঘোষণা দেওয়ার পরে উনি যেভাবে তার কার্যক্রমগুলো তার দলের নেতাকর্মীদেরকে নিয়ে যেটা শুরু করেছে, সেটা আসলে ওইভাবে দৃশ্যমান না। আপনি কি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ রাজশাহীতে এখানে অংশ নিয়েছে, জয়পুরহাটে? এটা কি আমি গাড়ি দেখতে পাচ্ছি, আমি গাড়ির সংখ্যা দেখতে পাচ্ছি, আমি মানুষের সংখ্যা দেখতে পাচ্ছি না। আপনার ইনফরমেশন ল্যাক আছে, আপনি একটু
ফলো করতে পারেন নাকি ভিডিওস গুলো? হ্যাঁ, আমি তো এই জন্যই বললাম যে আমি জিনিসটা যেটা আমার চোখে আসছে। ফাইন, আমি 17 তারিখে ফরিদপুরে আপনাকে সাথে করে নিয়ে যাচ্ছি। আচ্ছা নীলিমা দোলা, এই যে জুলাই পদযাত্রাটা কেন হচ্ছে বা এর উদ্দেশ্যটা কি, এই নিয়ে কি আসলে সাধারণ জনগণের ধারণা স্পষ্ট? বা তারা তো আসলে অনেকে বলে থাকেন যে গ্রামের মানুষ সংস্কার বোঝে না, তারা শুধু নির্বাচন চায় বা অন্যান্য যে ভেতরকার ব্যাপারগুলো তারা সেটা বোঝে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করছেন তাদেরকে বোঝানোর জন্য? এখন সংস্কারের ব্যাপারটা হচ্ছে মানুষ আসলে এইটা বোঝে যে বাংলাদেশ অভ্যুত্থানের মানে 90তে একটা অভ্যুত্থান হয়েছে বা হচ্ছে 71-এর স্বাধীনতা হওয়ার পরেও অনেকগুলো কনস্টিটিউশনাল অসুবিধা আছে বাংলাদেশে, সেটা বোঝা যায়। সেটা যখন গ্রামের একটা মানুষ আসলে তার ভূমি অফিসে যায়, গ্রামের একটা মানুষ যখন ডিসির কাছে যায়, তখনই বুঝতে পারে যে স্যার বলতে হয়, তটস্থ থাকতে হয়, কোনোভাবেই আসলে প্রশাসন এবং তার জন্য তৈরি হওয়া সরকারি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান তাকে সাহায্য করছে না। সো এইটার সংস্কারের কথাই আসলে সব রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের পরে বলছে। আমরা জনপ্রশাসন সংস্কারের কথাই বলি, আমরা মিডিয়া সংস্কারের কথাই বলি, যেগুলো সংস্কারের কথাই বলছি এটার কারণই হচ্ছে যে জনগণ যারা আছেন তারা যেন আরেকটু ভালোভাবে রাষ্ট্রীয় সেবাগুলো পাইতে পারে, যেখান থেকে কোটা বিরোধী আন্দোলন, রাষ্ট্রীয় সেবা পাওয়া যাচ্ছিল না। সো এইভাবেই আমরা আসলে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে সংস্কার প্রয়োজন আপনার সেবার নিমিত্তেই। নীলিমা দোলা, আসলে এই যে এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্ন সমাবেশ বা পথযাত্রায় বলছেন যে জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবেন না, আসলে জুলাই ঘোষণাপত্রতে সাধারণ জনগণ কতটুকু আগ্রহ দেখাচ্ছে? সাধারণ জনগণ এবং অন্যান্য রাজনৈতিক সকল দলেরই জুলাই ঘোষণাপত্র নিয়ে আগ্রহ আছে, কারণ ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, তো সকলেরই আসলে এখানে সমান পার্টিসিপেশন, সবাইকে আসলে পরিষ্কার ধারণা রাখে জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশের মানুষ আসলে কনসার্ন। যে কারণে কনসার্ন সেটা হচ্ছে যে প্রত্যেকের ঘরের বাচ্চাটা আসলে আন্দোলনে গিয়েছিল, প্রত্যেকের মেয়েটা আন্দোলনে গেছে, প্রত্যেকের ভাই গেছে, বোন গেছে। সো এটা একটা জনতার আন্দোলন ছিল, তো সো মানুষ জানে যে ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা একটা সেকেন্ড রিপাবলিকের জন্য, একটা নতুন বাংলাদেশের জন্য, কনস্টিটিউশনাল সিস্টেম রিনিউ করার জন্য আসলে প্রয়োজন। এবং যারা জুলাইতে অংশ নিয়েছে তাদের তো একটা স্টেক আছে বাংলাদেশে, নিশ্চয়ই বিএনপির আছে, এনসিপির আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর আছে। সো সবাই আসলে জুলাই ঘোষণাপত্রটি চাচ্ছে। আসলে জামায়াত তো এখন বড় একটা অংশ জুড়ে আছে সামনে নির্বাচনে, জামায়াতের নেতারা কতটুকু পদযাত্রা এনসিপির পাশে থাকছে? আমরা গিয়েছি যখন জেলা শহরগুলোতে, তখন আসলে নতুন আমরা কাউকে কিন্তু দাওয়াত করছি না, মানে স্থানীয় বিএনপিকেও বলছি না যে তোমরা এখন আসো, বা জামাতকেও নেতাদেরকে বলছি না যে তোমরা আসো, এরকম ভাবে না। আমরা আমাদের মতো হঠাৎ করেই আসলে করছি, সাডেন ভিজিট মোস্টলি হচ্ছে। আগের দিন রাত্রে জানানো হচ্ছে যে আগামীকাল সকাল 10টায় ফরিদপুর বা গোপালগঞ্জ বা অমুক জায়গায় হচ্ছে যে সমাবেশ হবে, সেখানে গিয়ে হাজির হচ্ছে। তো সাধারণ জনগণের সাথে আসলে মূলত এখানে কথাবার্তা বলা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ওইভাবে আসতেছে না, এমন না যে আমাদের সমাবেশে অংশ নিচ্ছে, তা কেউ করছে না। এবং এখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকলেও আওয়ামী লীগের বিপুল একটা সমর্থন বা নেতাকর্মী এখন বিভিন্ন জায়গায় আছে, তারা কি আসলে আপনাদের জুলাই পদযাত্রায় কোনো বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কিনা? জুলাই পদযাত্রাটা আসলে এত বেশি জনতাকে একসাথে নিয়ে হচ্ছে। আমি এইখানেই হচ্ছে রাজন ভাইয়ের সাথে রিফার করি। রাজন ভাই বলছে সে গাড়ি দেখছে, শুধু গাড়ি গিয়েছে হচ্ছে 18 থেকে 19টা গাড়িতে। আমাদের সব সেন্ট্রাল লিডাররা হচ্ছে যে যাচ্ছে আর কি, যে যার মতো করে। অনেকে যেমন আমি যেমন অংশ নিয়েছি আমার ব্যক্তিগত ভাবেই, বাসে আমি যাইনি, কিছু বাস আছে, গাড়ি আছে। তো গাড়িগুলো যাচ্ছে একটা জায়গায়, বহরটা থামছে, থেমে তারা নামছে, এবং নামার পরে কিন্তু অনেক মানুষ সেখানে জড়ো হচ্ছে। আই ক্যান বেট এনি টাইম যে আপনি যদি আমাদের ফেসবুক প্রোফাইলটা ঘুরে আসেন বা ভিডিওসগুলো দেখেন, সেখানে দেখবেন প্রচুর ড্রোন শটস আছে, প্রচুর মানুষ ওখানে হচ্ছে যে জড়ো হচ্ছে। সো এই মানুষগুলো নিশ্চয়ই গাড়ি থেকে নামেনি সবাই। 116 জন মাত্র গিয়েছে পদযাত্রায় সেন্ট্রাল লিডারদের মধ্যে। অন অ্যান্ড অফ বাড়ছে কমছে, 150 থেকে 200 জনের ভেতরে ব্যাপারটা থাকছে। সো বাকি যে মানুষ আসছে তারা কারা? তারা সাধারণ জনগণ না, তারা বিএনপি করে না, তারা জামাত করে। সো তারা আসতেছে। সো এইখানে হচ্ছে এত বেশি মানুষ পরিবেষ্টিত আসলে নেতারা থাকছেন যে কারোর ঝামেলা করার অপশন আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার মনে হয় না যে আওয়ামী লীগের এখানে ঝামেলা করার কোনো সুযোগ আছে। সো এই কারণে করছেও না। আর স্থানীয় জনগণের সাপোর্টের কারণেই আসলে খুব সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হতে পারছে। সো তারা পদযাত্রায় যাচ্ছে, স্থানীয় মানুষজন আসলে খুব ভালোভাবে সাড়া দিচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো সাহায্য করছে বলে আমি মন্তব্য করব। এবং রাজন ব্যাপারে আসলে এই যে তুমুল জনপ্রিয়তার কথাটা, আসলে এনসিপি এখন কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পারছে আগস্টের পর? আচ্ছা, আন্দোলনটা তো শুধু এনসিপির নিজের না, তাই না? আন্দোলনেরটা কিন্তু আপনারও, আন্দোলনটা আমাদের এই ভাইদেরও, আমাদেরও, সবারই কিন্তু আন্দোলন। তো উনি যেভাবে স্পেসিফিক্যালি ওনারা যেভাবে বলছেন যে আন্দোলন করেছি বিধায় আমাদের কাছে জনগণ আসছেন, হ্যাঁ ওনার কাছে জনগণ আসছেন। কিভাবে আসছেন জানেন? সেদিন একটা ভিডিও, আমি জানি না আপনাদের চোখে পড়ছে কিনা, যেহেতু আমি অনলাইন অ্যাক্টিভিস্ট, আমাকে আমার চোখে পড়ে একজন টিভি উপস্থাপক বা সংবাদকর্মী,
উনি ওখানে গিয়েছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন এক ভদ্রলোককে যে আপনি এখানে আসছেন, আপনি কি করেন? তো উনি বলতেছে যে আমি জামাত ইসলাম করি। তো বলছে এখানে কেন আসছেন? বলতেছে আমি এখানে গান শুনতে আসছি। তারপরে কে আনছে? আমাদেরকে টাকা দিয়ে নিয়ে আসছে। মানে এই যে ব্যাপারগুলা, ওনাদের জনপ্রিয়তা, ওনাদের ড্রোন শট এবং ওনাদের গাড়ি, এগুলা ফ্যাক্ট আমি মনে করি। নীলিমা দোলা এখানে কি বলবেন? আসলে কি সব আরোপিত? না, এটা কি হয় নাকি? আরোপিত জনসভা হতে পারে নাকি সারা দেশে? এই অভিযোগগুলো আসলে কেন আসছে যে টাকা দিয়ে আনা হচ্ছে? আমি বলি, আমাদের স্থানীয় ভাবে অনেক নেতাকর্মীরা তো আছেন। আমি আমার এলাকায় যাচ্ছি, এটা এমন হয়ে গেছে যে আগে যেরকম দেখতাম যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা সরোয়ার্দিতে মিটিং করতো, 200 টাকা বিরিয়ানির প্যাকেট দিত, লোকজন চলে আসতো। আস্তে আস্তে মানে আমি চাই না যে এরকম হয়ে যাক তারা, আমি চাই যে এরা অবশ্যই আরো বেটার কিছু একটা করুক। প্রশ্ন রাজন ভাইয়ের কাছে আছে, আপনি আমাকে এটা তাহলে কথা দিচ্ছেন যে বিএনপির প্রোগ্রামে পয়সা দিয়ে লোক আনা হয় না, এটা আপনি কথা দিচ্ছেন? না, কথা দিচ্ছেন। এখন আই উইল কাম ব্যাক টু ইউ অ্যাবাউট দিস, ওকে? আমি বলে দিলাম আপনাকে, আমি আজকে না হোক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, আই উইল কাম ব্যাক টু ইউ, এবং আমি এটা প্রমাণ করব আপনাকে যে বিএনপির প্রোগ্রামে পয়সা দিয়ে লোক আনা হয়। এবং আপনারা যেহেতু শুধুমাত্র অনলাইন স্পেসে, আপনাদের মজাটা হচ্ছে কি জানেন, আপনারা শুধু অনলাইনে দেখেন, আপনারা দেখতে দেখতে আপনাদের এমন অবস্থা যেখানে যা দেখেন সেই বাক্সবন্দি। আমরা একটু প্রান্তিক মানুষের কথা ফিরে আসি, যে প্রান্তিক মানুষজনরা কি এখন নির্বাচনমুখী হচ্ছে, বা আসলে এনসিপি বা নতুন দল বা যে কোনো দল যে নির্বাচনের পর ক্ষমতায় আসবে, এই দলগুলোর কাছে সাধারণ জনগণ কি প্রত্যাশা করছে? মানুষের মধ্যে ব্যাপকভাবে নির্বাচনমুখী চিন্তা আছে, এটা অস্বীকার করার কিছু নেই। এবং রাজন ব্যাপারে আপনার কাছে আবার একটু আসি, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপি এই 2 দলের রাজনীতিতে সীমাবদ্ধ ছিলাম। এখন কি আসলে এনসিপি এই আমাদেরকে ওই 2 দলের গতানুগতিকতার বাইরে আনতে চেষ্টা করছে বা পারবে কি? ওনারা বলে থাকেন যে নির্বাচনের কথা, আপনি যেহেতু এখানে উঠিয়েছেন নির্বাচনের কথা, তো কিছুদিন আগেও মানে 2-3 দিন এবং হয়তো বা আজকেও একটু পরেই দেখা যাবে যে আমরা মানে বিএনপি নির্বাচন চাচ্ছে, এনসিপি নির্বাচন চাচ্ছে না, কারণ এনসিপি আগে সংস্কার চাচ্ছে। তো উনি কিন্তু স্বীকার করলেন যে নির্বাচনমুখী, মানে ওনারা যেখানেই যাচ্ছেন তারা বলছেন এনসিপি নির্বাচন চাচ্ছে না, এই কথা সত্য না। আমাদের ঐক্যমত্য কমিশনের যে মিটিং হয়েছে সেখানেও বলা হয়েছে যে ডিসেম্বরেই হোক নির্বাচন, তার আগে সংস্কারগুলো হয়ে যেতে হবে। আমার যদি 5-6টি সংস্কার প্রস্তাবনা থাকে, আমি আগেও বলেছি 5-6টি সংস্কার প্রস্তাবনা থাকে, তার মধ্যে আমার কথাটা বুঝতে পারেননি। আমি বলতে চাচ্ছি যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। না, সংস্কার কখনোই একটা চলমান প্রক্রিয়া না। সংস্কার যদি চলমান প্রক্রিয়া হতো তাহলে আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় থাকার সময় ইচ্ছা মতো তাদের আইনগুলোকে নিজেদের পছন্দ মতন, সুযোগ মতন, যেই আইনের কারণে আপনি গুম হতে পেরেছেন সেই আইনগুলো আরোপ করতো না। এখন পুলিশ সংস্কার চলছে, অন্য একটা সরকার ক্ষমতায় আসলে, সেটা আমার দল, অন্য দল, যে কোনো দল ক্ষমতায় আসলে, সে যদি ক্ষমতার অপব্যবহার করতে পারে, আইনের অপব্যবহার করতে পারে, করবে। সংস্কারের একটা ব্যাপার হচ্ছে কি, সংস্কারটা হইতে হবে কিভাবে? প্রথমত একটা পার্লামেন্ট হইতে হবে। পার্লামেন্ট হইলে সেই পার্লামেন্টে জনপ্রতিনিধি পার্লামেন্টে যাবে, গিয়ে সবাইকে বলবে হানা ভোটের মাধ্যমে একটা সিস্টেমের মধ্যে আসবে, ওইটা যাবে হচ্ছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় ওইটা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু এখন দেখেন এই ইউনূস সরকার, আর কি আমি যেটাই বলি, ইউনূস সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলি, এখন ওনারা কত বছর লাগাবেন ভাই? এক মিষ্টি সরকার কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। সংস্কার করতে ইলেকশন কবে হবে? আপনি কি বিএনপি করেন? না, আমি বিএনপি করি বা করি না এটা তো মূল কথা না। আমি প্রশ্ন করেছি আপনাকে যে এটা তো বছরের পর বছর চলে যাবে। উত্তর আমি দিচ্ছি, কিন্তু আমাদের টকশো শুরু থেকেই কেন আপনি একটা খুব বিএনপির পক্ষে কথা বলেছেন? না, আমি বিএনপি যেটা করে সেটা, এই যে এখন আপনি বলছেন যে বিএনপি সংস্কার চাচ্ছে না, নির্বাচন চাচ্ছে, এনসিপি সংস্কার চাচ্ছে। আপনি কি বিএনপি করেন? আপনি আমাকে এই পরিচয়টি কিন্তু পরিষ্কার করেননি যে উনি বিএনপি করেন কিনা। আপনি আমাকে বলেছেন আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্টের সাথে বসেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তিনি বিএনপির পক্ষ হয়ে কথা বলছেন। এই পরিচয়টি পরিষ্কার না করলে আমি কিভাবে টক করব? আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এই কাজগুলো পরিচয় এখানে নিয়ে আসেনি, কিন্তু উনি সেই পরিচয়টি দিচ্ছেন। এনিওয়েজ ভাই, আপনাকে আমি একটা কথা বলি, 5-6টা সংস্কার প্রস্তাবনা যদি থেকে থাকে তার 50টা হলেও হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে দলের পক্ষে কথা বলছেন সেই দলের বড় বড় নেতারা তারা সংস্কারের ব্যাপারে ঐক্যমত হয়ে ঐক্যমত্য কমিশনে বসেছে, এবং সবগুলি দলের
একসাথে চিন্তা ভাবনার ভিত্তিতে নির্বাচনের দিন তারিখ ঠিক করা হয়েছে। এখন আপনাদের দলের আপনার তাহলে অভিযোগটা কি? না, আমার অভিযোগটা হচ্ছে ওখানে যে আপনাদের যে নাহিদ সাহেব তিনি তো উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, তো আপনারা কেন এত পিছাচ্ছেন জিনিসটা? এটা কেন আমি কই পিছাইলাম ভাই? আমার দল কই পিছাইলো? বিএনপি তো বিএনপির কেউ তো আর উপদেষ্টা কাউন্সিলের ছিলেন না, বা তারা কেউ নাই, তো তারা তো সিরিয়াসলি কে আছেন বিএনপির উপদেষ্টা মণ্ডলীতে? বিএনপির কে আছেন আমাকে বলেন, একজনের নাম বলেন। এখন কিন্তু আসলে নির্বাচন নিয়ে সেই মতবিরোধিতাটা একটু স্থবির হয়েছে। কিছুদিন আগে বিএনপি যত বেশি করে নির্বাচন চাইতেন, তারাও এখন একটু শান্ত। বিএনপি নেতাকর্মীরা ঐক্যমত্য কমিশনে গিয়ে সবগুলো সংস্কার প্রস্তাবনার সাথে ঐক্যমত দিচ্ছে, ঐক্যমত হচ্ছে, কোনটা বদল হচ্ছে, কোনটা হচ্ছে না, কিন্তু ওনাদের সমস্যা। জামাতের কথায় আসি, বিএনপি এখনই কালকে নির্বাচন না কেন? এই যে আওয়ামী লীগের তো বিপুল সংখ্যক একটা ভোটার বাংলাদেশে রয়ে গিয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি এবং জামাতে ইসলাম প্রায় একই ধরনের মতবাদ দিচ্ছে। মাঝে মাঝে আবার নির্বাচনের ক্ষেত্রে এসে আসলে জামাতে ইসলামের সাথে অন্যান্য ইসলামী দলগুলো ঐক্য গঠন করার চেষ্টা করছে, করে ফেলেছে তো তারা, তো জোট করেছে। এই ক্ষেত্রে কি আসলে এনসিপির একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে মানে আমরা জামাতকে দেখতে পারি কিনা, বা জামাত কতটুকু আসলে মানুষের আস্থার জায়গায় যেতে পারছে? আপনার জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে আমার কোনো ধরনের কোনো ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নাই, জামায়াতের সাথে আমার কোনো অ্যাডজাস্টমেন্টও নাই। ৭১-এর প্রশ্নে জামাত যতক্ষণ না ক্ষমা চাইছে ততক্ষণ রাজনৈতিক দল হিসেবে তাকে বাংলাদেশে বলা নিয়ে আমার অসুবিধা আছে। আমার ব্যক্তিগতভাবে আমি এই জিনিস পছন্দ করি না, কারণ ৭১-এর প্রশ্নে আমাদের কোনো ছাড় দেওয়ার আসলে কোনো কারণ নাই, কোনো কথাও নেই। সো জামাতের সাথে আমরা কোনো জোটে গিয়েছি সেই খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাজে জামাত কি ধরনের রাজনীতি করবে এটা তারা বুঝবে। তবে এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আপনার দল আসলে? আমার দল ৭১-এর প্রশ্নে আসলে বারবার অনেক কিছু পরিষ্কার করেছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের সময় জামাত ইসলামের লোকজন এসে যে ধরনের স্লোগান আমাদের দলের প্রোগ্রামের মধ্যে আশেপাশে বা জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের সবাই এসে দিয়েছে, সেটা তো আমরা অপোজ করেছি। আমরা বলেছি এই ধরনের স্লোগানের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। সো ৭১-এর প্রশ্নে আমরা আসলে দলীয়ভাবেই সেটা পরিষ্কার করেছি। তার মানে আসলে এনসিপি জামাতের সাথে কখনো ঐক্য গঠন করবে না, এইটা আসলে ভোটের আগে বোঝা যাবে, এখনই আমি বলতে পারছি না সেটা। রাজন ব্যাপারীর এই ব্যাপারে সাথে জোট করবে, বিএনপিও তো জামাতের সাথে জোটে ছিল, আওয়ামী লীগও জামাতের সাথে জোটে ছিল, আমাদের জোটের কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিন্তু ওই ভোটগুলো কোথায় যাবে? ভোট দিবেন তার চিন্তা যে আসলে কোথায় ভোটটা দিব, সেটা জামাতে দিব না এনসিপিতে দিব না ধানের শীষে বিএনপিতে দিব, সেটা আসলে একান্ত ভোটারের মত, মানে চিন্তা ভাবনা। কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে যে যেমন ওনাদের অনেক মিছিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কিন্তু ওনাদের অনেক প্রোগ্রামে জামাতের লোকজন আইসা এগুলো করে, হ্যাঁ এগুলো হচ্ছে। আবার ওনারা এখানে বসে বলতেছেন যে আমাদের সাথে তাদের কোনো কিছু নাই। আর জামাতের স্ট্যান্ড তারা নিবে, তারা কি কার সাথে ঐক্য জোট করবেন কি করবেন এটা তাদের সম্পূর্ণ তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে মনে করি। এবং আসলে বিএনপির ব্যাপারে আপনার কি মনে হয়? এই যে চাঁদাবাজির কথা বারবার উঠে আসছে, বিচার বহির্ভূত হত্যার কথা উঠে আসছে, সেই জায়গায় বিএনপি কি স্ট্যান্ড? এই যে একটা সুন্দর কথা বলেছেন যে চাঁদাবাজির কথা উঠছে, হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় দেখছি নামে বেনামে চাঁদাবাজি হচ্ছে, এটা কন্ট্রোল করা আসলে অভ্যুত্থানের পরপরই হ্যাঁ দেখছি। আবার পাশাপাশি এও দেখছি যে যেমন সচিবালয়গুলোতে ঢোকা যাচ্ছে না এনসিপির তদবিরের জন্য, দালালির জন্য। নীলিমা দোলার কাছে যদি আবার একটু আসি, যে এই যে পিকনিকের কথা বারবার উঠে আসছে, তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনগুলো জুলাই পদযাত্রাকে কিভাবে দেখছে, তারা কি আসলে যুক্ত হচ্ছে এর সাথে? সামাজিক সংগঠন বেশ কিছু যুক্ত হচ্ছে, সাংস্কৃতিক সংগঠন যুক্ত হওয়ার ব্যাপারে আমি এনসিপির কালচারাল সেল লিড করি। সো আমরা চেষ্টা করেছিলাম যে হচ্ছে গান বাজনা একটু যুক্ত করার করা, তো সেটা সময় স্বল্পতা, প্রত্যেক জায়গাতে আসলে খুব অল্প সময় সমাবেশ হয়তো, স্থানীয় যে মানুষগুলো ওরা আসেন কিন্তু ওদেরকে আমরা পারফর্ম করতে দিতে পারছি না, কারণ পরেই আবার মুভ করতে হচ্ছে। ফরিদপুরে ধরেন সকাল 10টায় যেদিন সমাবেশ আছে ওই একই দিন বিকেল 3টায় রাজবাড়িতে সমাবেশ আছে, ফলে ওটা বড় করা যাচ্ছে না। তবে সিরাজগঞ্জে নাটক করেছি আমরা, এরকম কয়েকটা জেলায় নাটকের দল আমাদের সাথে গিয়েছে। আর হচ্ছে যে গান, আমাদের কিছু গান আছে সেগুলো বাজাচ্ছি, ব্যবহার করছি। জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি দেখানোর জন্য একটা এলইডি আমাদের সারা বাংলাদেশে ঘুরছে অলরেডি, ঢাকা মহানগর উত্তরেও ঘুরছে আর সারা বাংলাদেশেও ঘুরছে, ভ্রাম্যমান এলইডি। সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে এতটুকুই হচ্ছে, নিজেরা কিছু গান বাজনা হচ্ছে, আর স্থানীয় সংগঠনগুলো আসছে, ফুল দিচ্ছে বা ওরকম ভাবে আসলে চলে যায়। এবং এই যে বিএনপি এবং আওয়ামী লীগের কথা তো বারবারই চলে আসছে, এনসিপি আসলে এখানে ওই দুই দলের বাইরে গিয়ে নতুন কি করতে চায়? জনগণ আসলে কেন এনসিপি মুখে হবে? ছোটরা হচ্ছে, অনেস্টলি জেনজি এবং যারা ইয়াং তারা এনসিপি মুখী হচ্ছে এবং এনসিপিকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছে। এখন সেটা যে কারণে দিচ্ছে,
যে একটা দলের 216 জন মানুষ, তারা প্রত্যেকেই ভীষণ স্কিল। দেখেন আমাদের দলটা কিন্তু খুব ছোট, মাত্র 216 জন মানুষের একটা কমিটি, তার বেশিরভাগ ছেলেপেলেই আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কেউ কেউ অক্সফোর্ডে পড়াশোনা করেছে এবং সেটা ছেড়ে দিয়ে চলে এসেছে। দেশ গঠনের এই মুভ কিন্তু আসলে আগে দেখা যায় নাই। এখন পুরনো বন্দোবস্ত তো আছে, পুরনো সিস্টেম আছে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে বলছি না তোমরা চলে যাও, তোমরা থেকো না। আমরা বলার চেষ্টা করছি সিস্টেমটা লেটস রিবিল্ড টুগেদার, এটা হচ্ছে আমাদের কথা। এই কথাটা কিন্তু তরুণরা খুব পছন্দ করছে এবং অন্য কি অফার করছে এখানে একটা কথা বলার আছে। 2-4 মাসের দল তো এখনই আসলে ইয়া করতে শেখে নাই, মানে খুন করতে শেখে নাই, চাঁদাবাজি করতে শেখে নাই, কিভাবে হচ্ছে গিয়ে ফাপড় দিতে হয় এই জিনিসটা এখনো পুরোপুরি শেখে নাই, যার কারণে ইমেজটা দেখা যাচ্ছে যে অনেকখানি আসলে পরিষ্কারের দিকেই থাকছে। অ্যাপার্ট ফ্রম অনলাইন বুলিং, অনলাইন বুলিং তো আসলে আমরা ভয় পাচ্ছি না, কারণ আওয়ামী লীগের সময় এই বুলিংটাই ছিল। বাঁশের কেল্লা, আওয়ামী লীগের টিম, এগুলোকে আমরা ভয় পাই না, কারণ এগুলো হয়ে আসছে, এগুলো বহু বছর ধরে হয়ে আসছে, এগুলো আমরা দেখছি। আওয়ামী লীগের সময় কি খুব নারী স্বাধীনতা ছিল দেশে? সেটা না, কিন্তু এখন আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন বলছে যে হ্যাঁ এই দলটি ক্ষমতায় আসলে নারী স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। তবে এখন আসলে যা যা হচ্ছে সবকিছুর দায়ভার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সাথে, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এটার মাধ্যমে হচ্ছে ইউনূস সরকার তাদের উপর চলে যাচ্ছে, কিন্তু চলে আসছে। হ্যাঁ, সেটা আমি না করছি না। রাজন ব্যাপারীর কাছে জানতে চাই, আসলে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের জনগণের আসলে রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা কি? সাধারণ মানুষ চাচ্ছেন যে দেশে একটা শান্তি বিরাজ করবে, দেশে সাধারণ মানুষের যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকারগুলো আছে, সেগুলো নিশ্চিত করবেন যে দলই ক্ষমতায় আসুক না কেন। এবং স্বাভাবিকভাবে দেশের মানুষের যে দুর্দশা দুরবস্থা তৈরি করেছিলেন গত ফ্যাসিস্ট সরকার, সেই অবস্থা থেকে যে বের করে আনবেন, তাদের প্রতি সাধারণ জনগণ তাদের প্রতি ঝুঁকবেন, এটাই স্বাভাবিক। আর এটা আমিও প্রত্যাশা করি, আমার প্রত্যাশা এবং আমার আশা যে দলই ক্ষমতায় আসবে প্রথমত নিশ্চিত করবে আইনের শাসন, নিশ্চিত করবে বিচার ব্যবস্থা, নিশ্চিত করবে মানুষের মৌলিক অধিকার, নিশ্চিত করবে ভোটার অধিকার এবং বৃহত্তর জনগোষ্ঠীর সকল প্রত্যাশা আসলে পূরণ হোক, সেটি আমাদেরও প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ রাজন ব্যাপারী এবং নীলিমা দোলা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই কথা বললে আসলে ভুল হবে না যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক দল সম্পর্কে মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। তাদের কাছে মানুষের প্রত্যাশার ধরন ও চাহিদারও পরিবর্তন ঘটেছে। দেশের সব রাজনৈতিক দলই যদি মানুষের মনের কথা, প্রত্যাশা এবং স্বপ্নের কথা জানার চেষ্টা করে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে আন্তরিক হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তনের নতুন বাঁক থেকে বাংলাদেশ এগিয়ে যাবে গৌরবের নতুন এক ইতিহাস গড়ার পথে। এবং তাই হবে সেই প্রত্যাশায় আজকের ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।